আমার কোনো প্রশ্নই ওঠে না নির্বাচন করা। আর আমরা এখন পর্যন্ত যা জানি একজনই তার আগ্রহ প্রকাশ করেছেন, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। আর কেউ বলেননি। আমিও জানি না যে আরও কেউ নির্বাচন করবেন কিনা। তবে এটুকু যেহেতু জানতে চেয়েছেন, আমি কোনো আগ্রহী নই এবং কোনো অবস্থাতেই নির্বাচন করবো না, এটুকু আমি বলতে পারি। বাকিদের ব্যাপারে তো আমার বলার এখতিয়ার নেই। তারেক রহমান আবার খুব স্পষ্ট এটা, সেটা হলো যে এক নম্বর হচ্ছে যে তাকে যদি আসতে হয় কি পদ্ধতিতে আসবেন। এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল ওনাকে আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। একটা দেশে মিয়ানমারে একটা গৃহযুদ্ধ চলছে। কাজে সব মিলিয়ে আমাদের কিন্তু প্রতিনিয়ত আমাদের যে চারপাশে যে পরিবেশ সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে। চারপাশ বলতে শুধু আমি কিন্তু ইমিডিয়েট নেইবারহুড বলছি না। আপনি জানেন যে সমস্ত পৃথিবীতে এখন এক ধরনের নেইবারহুড। তো সেই হিসাবে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাদের সরকারের সাথে সরকারকে ধরুন যোগাযোগ তো সবার সাথেই হয়েছে সরকারের। তবে আপনারা জানেন, এটা স্পষ্ট করে নাম ধরে আমার বলার প্রয়োজন নেই যে আমাদের প্রতিবেশীদের সাথে তো সব বিষয়ে যে আমরা সবসময় একমত হবো এমন কথা না। পরিবর্তনটিকে আমার মনে হয় আমাদের প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী, একটু সময় লাগছে তাদের এটা নিয়ে তারা কি করবেন সেই নিয়ে উপলব্ধি আসতে। তবে আমাদের পক্ষ থেকে আমরা কিন্তু আপনাদের একেবারে প্রথম দিকে আমি একটা টার্ম কয়েনিস করেছিলাম যে আমরা চাই গুড ওয়ার্কিং রিলেশন বেসড অন মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ইন্টারেস্ট। তো আমরা এই অবস্থানে অটল আছি এবং আমরা আশা করব যে আমাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক সেভাবেই এগোবে। এছাড়া অন্যান্য অঞ্চলের সাথে এবং মুসলিম বিশ্বের সাথে আমাদের সম্পর্ক খুব বড় পরিবর্তন কোনো কিছু হয়নি। এক ধরনের কন্টিনিউইটি, আবার এক ধরনের যেটাকে আপনি বলতে পারেন যে কারেক্টিং দ্য কোর্স। যদি ছোটোখাটো কোনো সমস্যা থাকে সেগুলো আমরা কারেক্ট করার চেষ্টা করেছি। তো আমার মনে হয় এটাকে এভাবেই আমরা দেখব। নির্বাচন একটা তারিখ আমরা জানি যে ফার্স্ট হাফ অফ ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে। কাজে 2-2.5 মাস সময় হতে আছে। মেজর কোনো পরিবর্তন এর মধ্যে আমরা প্রত্যাশা করছি না। আমরা আশা করছি যে আমরা একটা ভিত্তি তৈরি করে দিয়ে যাচ্ছি, যেটার উপরে হয়তো আগামী সরকার যারা গঠন করবে তাদের জন্য পলিসি নির্ধারণ সহজ হবে, এইটুকুই। তবে একটা কথা এখানে অ্যাড করতে চাই আমি, সেটা হলো যে আমরা একটি অন্তর্বর্তী সরকার, যেটা বাই ডেফিনেশন কিন্তু টেম্পোরারি। কাজেই বড় সিদ্ধান্ত সেটা কিন্তু যদি কোনো কিছু থাকে সেটা কিন্তু আমাদের পরবর্তী সরকারকে নিতে হবে। আসাদুজ্জামান কামালের ব্যাপারে দুটো প্রশ্ন এখানে আছে। একটিরও কোনো অফিসিয়াল তথ্য আমার কাছে নেই। আমরা জানি উনি সেখানে ভারতে আছেন, কিন্তু লিখিতভাবে কখনো আমাদেরকে সেটা জানানো হয়নি। এবং তাকে দিয়ে যে ওখান থেকে ফেরত আনা শুরু হবে এমনও কোনো তথ্য আমার কাছে নেই। নেক্সট। একটু আগে রাশেদ ভাইয়ের কাছে যাই, তারপর তানজিম ভাই। আপনি বলেন, আপনি মাইক্রোফোন ছাড়া বলেন। উনিও তাই করবেন, কাজে অসুবিধা নেই কোনো। মাইক্রোফোন লাগবে না, আপনি বলেন। শোনা, হ্যাঁ আপনার গলা ভালোই আছে, শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে। আমার নাম রাশেদ মেহেদী, বাংলাদেশ থেকে এসেছি। আমার আপনি একটু আগে বলেছেন যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যেটা দেখেছি, জুলাই অভ্যুত্থানের আগে আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কটা অনেক বেশি উষ্ণ ছিল এবং ওই সময়টাতে পরবর্তীতে আমরা শুনেছি যে সম্পর্কের নতুন অধ্যায় উন্নীত হচ্ছে। আবার জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় আমরা দেখলাম যে ভারতের সঙ্গে একটু মনে হলো যে পাকিস্তানের
পাকিস্তানের সঙ্গে খুব ভালো সম্পর্ক। তাদের মিলিটারি প্রতিনিধিরা আসছেন, তাদের উচ্চ পদের সরকার উচ্চ পর্যায়ের লোকজন আসছেন, খুব একটা মানে বেশ উষ্ণ একটা সম্পর্ক আমরা লক্ষ্য করছি। আমার জানার আগ্রহটা হলো এই সময়ে আপনার এই 1.5 বছরের দায়িত্ব পালনের সময় পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উষ্ণতার ফলে আমাদের বাণিজ্যিক এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে আসলে আমরা আমাদের স্বার্থ কতটা লাভজনক হয়েছে, আবার ভারতের সঙ্গে একইভাবে কিছুটা টানাপোড়েন থাকার কারণে আমাদের লাভ ক্ষতির হিসেবটা আসলে কি? তানজিম ভাই। মাননীয় উপদেষ্টা, আমি দুটো কোশ্চেন করতে চাই। একটা হচ্ছে একদম একাডেমিক ফরেন পলিসি ক্ষেত্রে। আমি আপনাকে একটু কোট করি। আপনি বলেছেন যে স্বার্থকে অক্ষুণ্ণ রেখে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা। আপনি প্রথমে বলেছেন যে উই আর নট দ্য বিগ পাওয়ার। আমার কোশ্চেনটা হচ্ছে, যখন আমাদের অবস্থান যেহেতু দুইটা বিগ পাওয়ারের মাঝামাঝি, আমি যদি ভারতকে উদাহরণ হিসেবে ধরি, আমাদের স্বার্থ হচ্ছে তিস্তার পানি, আমাদের স্বার্থ হচ্ছে বর্ডার কিলিং বন্ধ করা। এটা যদি ভারত না মানে তাহলে তো স্বার্থ অক্ষুণ্ণ হচ্ছে, কারণ তাদের শক্তি বেশি। এই যে আমাদের স্বার্থকে অক্ষুণ্ণ ক্ষুণ্ণ হচ্ছে, ক্ষুণ্ণ থাকার পরেও বাংলাদেশ কি করে বড় শক্তির সাথে সুসম্পর্ক বজায় রাখবে? একাডেমিক কোশ্চেন। আর আমি একদম আপনার কাছে সরাসরি একটু আপনার অবজারভেশনটা জানতে চাই। যেটা আপনি বলছেন যে ইন্ডিয়ার সাথে আমরা একটা ওয়ার্কিং রিলেশন গুড ওয়ার্কিং রিলেশন। good working relation based on interest. আমি যদি ধরে নেই আমরা যে ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরত দিবে না, দালাই লামার মতো, বা শেখ হাসিনা ফিরে আসবে না, আমার প্রশ্নটা হচ্ছে, শেখ হাসিনা যদি ভারত থেকে ফিরে না আসে তাহলে কি ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব? নাফিসা। ওকে সাইড ওকে, আমি তাহলে একটু উত্তর দিয়ে নিই। উষ্ণ সম্পর্ক ভারতের সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক, উষ্ণ সম্পর্ক ভারতের সাথে ছিল, সেটা এখন, আর পাকিস্তানের সাথে এখন সম্পর্ক উষ্ণ হয়েছে। ওকে, প্রশ্ন হচ্ছে যে উষ্ণ সম্পর্ক ছিল ভারতের সাথে। আপনারা কি এই কথাটা হরফ করে বলতে পারেন যে বাংলাদেশের মানুষ এতে খুব সন্তুষ্ট ছিল যে এই পর্যায়ে ছিল সম্পর্ক? আমার কাছে মনে হয়েছে, এবং আরো অনেকের কাছে, যে উষ্ণ সম্পর্কটা আসলে দুটো সরকারের মাঝে ছিল। জনগণের সেখানে ভূমিকাটা অনেক কম ছিল, তাদের প্রচুর অভিযোগ অনুযোগ, কিন্তু সেটাকে তদানীন্তন সরকার সেটাকে খুব বেশি বিবেচনায় নেয়নি। এখন এই দুটো প্রশ্ন যে আপনি তুললেন যে তিস্তা এবং বর্ডার, এই দুটো হচ্ছে আমাদের স্বার্থ। অবশ্যই এটা আমরা সবাই জানি যে তিস্তার পানি এবং বর্ডার কিলিং বন্ধ হয়, এটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা, ক্ষোভ, অসন্তোষ সবই ছিল বাংলাদেশে। তো যে সরকার ছিল অত্যন্ত উষ্ণ সম্পর্ক ভারতের সাথে 15 বছর, তারা কি এই দুটোর একটিরও কোনো ধরনের কোনো সমাধান করতে পেরেছে? পারেনি। অর্থাৎ এই বাহ্যিক উষ্ণতা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে যে আমাদের স্বার্থ উদ্ধার হচ্ছে কিনা। স্বার্থ উদ্ধার হচ্ছিল না স্পষ্টতই। কাজে আমি সেটাকে ভারতের সাথে উষ্ণ সম্পর্ক ছিল এটা আমি বলতে চাই না। ভারতের সাথে এক ধরনের সম্পর্ক ছিল, খুবই গভীর ছিল সরকারের। পাকিস্তানের সাথে সম্পর্ক ডেলিবারেটলি খারাপ করে রাখা হয়েছে। কিছু সিদ্ধান্ত ছিল যার কারণে পাকিস্তানের সাথে সম্পর্ক আগের তুলনায় ডেটোরিয়েট করেছিল। আমাদের ধরুন 2009-এর আগে পাকিস্তানের সাথে আমাদের যেসব বিষয় ছিল তার তো কোনো পরিবর্তন হয়নি পরবর্তী 15 বছরে। আমাদের দিক থেকে কোনো, ওদের দিক থেকে কোনো পরিবর্তন হয়নি। বলতে পারেন আপনারা যে ক্ষমা চায় নাই, বলতে পারেন যে অ্যাসেট ভাগাভাগি হয়নি, সেটা আগেও হয় নাই, পরেও হয়নি। কিন্তু এই সময়টাতে ডেলিভারিটি কিছু সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের সাথে সম্পর্কটাকে খারাপ করা হয়েছিল। আমাদের সিদ্ধান্তটা ছিল যে আমরা পাকিস্তানের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা করব, অতিরিক্ত কোনো কিছু না, কিন্তু একটা প্রতিবেশী হিসাবে আমাদের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা করব। স্বার্থের প্রশ্ন এখানে তুলেছেন, সেটা হলো যে আমাদের যদি যেসব ইম্পোর্ট এক্সপোর্টের প্রয়োজন হয়, বিশেষ করে ইম্পোর্টের প্রয়োজন হয়, সেটা যদি একটি ছোট হলেও যদি একটা বিকল্প উৎস থাকে, সেটা তো আমার মনে হয় আমাদের স্বার্থেই আসে। আমরা তো পাকিস্তান থেকে তুলে আনতে পারি, পাকিস্তান থেকে এমনকি পেঁয়াজও এসেছে যখন পেঁয়াজের শর্টেজ ছিল। এবার তো পেঁয়াজের শর্টেজ নেই, কিন্তু যখন ছিল তখন আমাদের একাধিক সোর্স থাকলে সবসময় সুবিধা। কাজে সেই সময় আমি মনে করি যে পাকিস্তানের সাথে সম্পর্ক যদি ভালো হয়ে থাকে, ভালো হয়েছে বলে আমি মনে করি,
ডেলিভারিটলি যেটুকু খারাপ করে রাখা হয়েছিল সেটুকু, এক্সট্রাঅর্ডিনারি কোনো সম্পর্ক না, কিন্তু সেটা ভালো হয়েছে, এটা আমাদের স্বার্থে গেছে বলেই আমার বিশ্বাস। যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, আমার মনে হয় শুধু এই একটি ইস্যুতে আমাদের সম্পর্ক আটকে থাকবে না, কারণ বহুমাত্রিক সম্পর্ক তো সমস্ত পৃথিবীর দেশের সাথেই আছে, ভারতের সাথেও আছে। আমাদের তিস্তার পানি বলুন বা বর্ডার ক্লিনিক বন্ধ করা বলুন, এগুলোও তো পাশাপাশি থাকবে শেখ হাসিনা ফেরত দেওয়া না দেওয়ার উপর। একটা তো আরেকটার উপর নির্ভরশীল না, আমাদের ওই স্বার্থগুলি থেকেই যাবে। কাজে আমরা সেগুলি, আমাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে আমাদের, কতদিন লাগবে আমরা জানি না। তবে আমরা অবশ্যই চাই যে যেহেতু তিনি কনভিক্টেড হয়েছেন, তাকে ফেরত দেওয়া হোক, যাতে আমরা বিচার শাস্তি ইমপ্লিমেন্ট করা যায়। কিন্তু এটার কারণে বাকি সব আটকে থাকবে এটা আমি মনে করি না। নাফিসা আপু। আমার দুটি এক ধরনের প্রশ্ন, আরেকটা আউট অফ সিলেবাস। এতগুলি আমি জানতে চাইছিলাম, নির্বাচনের প্রসঙ্গ আপনি বলছিলেন, ইতিমধ্যে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্য থেকে কনিষ্ঠ উপদেষ্টা তিনি বলেছেন তিনি সহ আরো একাধিক উপদেষ্টা এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেক্ষেত্রে আপনার কোনো আগ্রহ আছে কিনা আগামী নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে? আরেকটা একটু জানতে চাচ্ছিলাম, তারেক রহমান তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যে তার দেশে ফেরার বিষয়টি একক সিদ্ধান্ত নয়, নিয়ন্ত্রণাধীন, বেশ কঠিন কিছু বাক্য ব্যবহার করেছে। ডিপ্লোম্যাটিক ওয়েতে আপনার কাছে একটু স্পষ্টভাবে জানতে চাই, তিনি যদি দেশে ফিরতে চান প্রক্রিয়াটা কি হবে? আমরা একাধিকবার বিগত সরকারের সময় শুনেছি তার কাছে পাসপোর্ট নেই, তিনি কোন আশ্রয়ে যুক্তরাজ্যে আছে সেটি স্পষ্ট নয়। তার ইতিমধ্যে দেখলাম তিনি ভোটার তালিকায় তার নাম নেই। তার ব্যাপারে তিনি দেশে ফিরতে চাইলে কূটনৈতিক প্রক্রিয়াটা কি হবে? আরেকটি জানতে চাচ্ছিলাম, ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ, তিনি সুস্থ হলে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। তিনি যেহেতু সাবেক প্রধানমন্ত্রী, তার বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকার সুবিধা দিবে কিনা বা সরকারি ভাবে তিনি বাইরে যাবেন কিনা? আর বুড়িমারিতে সরকারের বুড়িমারি স্থলবন্দরে ভুটানের পণ্য আসতে পারছে না, সেখানে বলা হচ্ছে যে সরকারের অনুমোদন পায়নি, সেই বিষয়টি আপনি অবহিত কিনা? আমি তারেক রহমান ইস্যুতে একটা শুধু অ্যাড করি, ওনার স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে কেউ কেউ এটি বলছেন বা লিখছেন যে যারা আসার ক্ষেত্রে যে বিষয়টা সেটা স্পর্শকাতর উনি প্রকাশ করতেও পারছেন না। কেউ কেউ বলছেন যে এই বাধাটা কি বাংলাদেশ সরকারের ভেতরের সরকার অথবা কোন সংস্থা, সেটি সামরিক বাহিনী বা বিশেষ কোন সংস্থা, নাকি বাইরের একটি বা দুটি দেশের নামও আসছে। আপনারা আনুষ্ঠানিকভাবে তারেক সাহেবের স্ট্যাটাস সম্পর্কে জানেন কিনা এবং কোন দেশ আপনাদেরকে কিছু জানিয়েছেন কিনা? কারণ 2007-08 উইকিলিস্টে তার বার্তা আমাদের পড়া আছে। রাহিদ ভাই, আরো একজনের প্রশ্ন নিয়ে তারপর আমি উত্তর দিই। রাহিদ ভাই, অন্যরকম প্রশ্ন হবে। ওকে, ঠিক আছে। তোমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে অ্যাবসলিউটলি নো। মানে ইলেকশন করবে, আমার কোনো প্রশ্নই ওঠে না নির্বাচন করা। আর আমরা এখন পর্যন্ত যা জানি একজনই তার আগ্রহ প্রকাশ করেছেন, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, আর কেউ বলেননি। আমিও জানি না যে আরো কেউ নির্বাচন করবেন কিনা। তবে এটুকু যেহেতু জানতে চেয়েছেন, আমি কোনো আগ্রহী নই এবং কোনো অবস্থাতেই নির্বাচন করবো না, এটুকু আমি বলতে পারি। বাকিদের ব্যাপারে তো আমার বলার এখতিয়ার নেই। তারেক রহমান আবার খুব স্পষ্ট এটা, সেটা হলো যে এক নম্বর হচ্ছে যে তাকে যদি আসতে হয় কি পদ্ধতিতে আসবেন। এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল ওনাকে আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা ওনার নিজের ব্যাপার। স্ট্যাটাস বা স্পর্শকাতর এটা উনি বলেছেন, সেটা আমরা সবাই জানি, পত্রিকাতেও এসেছে। আমার জ্ঞান এই পর্যন্ত। আমি শুধু এটুকু বলতে পারি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই, উনি আসতে পারেন। বেগম খালেদা জিয়া অসুস্থ। উনি যদি এই মুহূর্তে উনি আসলে বিদেশে যাকে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। যদি একটু ইমপ্রুভ করে তাহলে নিয়ে যাওয়া হবে, সেজন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পার্টির পক্ষ থেকে করা হচ্ছে, আমরা সহায়তা করতেছি।
যেটুকু যেখানে সহায়তা প্রয়োজন আমরা করব, এতে কোনো সন্দেহ নেই। বুড়িমারির ব্যাপারটা আমার খুব ভালো জানা নেই। এটা কিছু টেকনিক্যাল সমস্যা দাঁড়ায়, কিন্তু ভুটানের প্রাইম মিনিস্টার তো এসে ঘুরে গেছেন, আমরা তাদেরকে সব সহযোগিতার কথা বলেছি। হয়তো কোনো টেকনিক্যাল কারণ কিছু একটা থাকতে পারে, আমরা সেটা সমাধান করে দেবো, কোনো সন্দেহ নেই। স্যার আমার উত্তর পাইনি স্যার। দুটো দেশের কথা আসছে, দুটো বড় দেশ। কেউ কেউ যারা বিশ্লেষক তারা কেউ কেউ বলছেন যে ঢাকার একটি হাই কমিশন কোথাও কোথাও বলেছে যে ওনার স্ট্যাটাস হচ্ছে উনি নন রিটার্ন, মানে উনি ব্যাক করতে পারবেন না এই সরকারকে। এই বিষয়ে আপনার অফিসিয়ালি কিছু জেনেছেন কিনা? এবং 2007-08-এর যে তার বার্তা ছিল উইকিলিসে, সেখানে তৎকালীন মার্কিন দূতাবাস রিপোর্ট পাঠাচ্ছে যে মিস্টার রহমান মাইট বি এ থ্রেট ফর ইউএসএ। ইউএসএ সেই অবস্থান নিয়ে ইউএসএ আপনাদের সরকারকে অফিসিয়ালি কোনো বার্তা দিয়েছে কিনা, অথবা এই দুটো দেশ ভারত এবং আমেরিকায় কিনা? লাস্টেরটা আমি জানি না। তার আগের প্রশ্নটার উত্তর হচ্ছে যে আমাদের কাছে এরকম কোনো বার্তা নেই, আমাদের কাছে এরকম কোনো বার্তা নেই। আর তাছাড়া নন রিটার্নি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এক্স্যাক্টলি এই শব্দটা আমি কখনো না, হতে পারে, কিন্তু একটা দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না, এটা তো আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে। যদি বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়, আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে? বাট এটা একেবারেই একটা বিষয় যেটা সম্বন্ধে আসলে আমার যেহেতু নলেজ নেই, আমি এর আর বেশি কিছু এটা নিয়ে বলতে চাই না। না, প্রথম দুটো দিয়ে শুরু হয়েছিল, তারপরে 3, তারপরে 4। বলো। বক্তব্য থেকে আবারও কোট করি, আপনি বলছিলেন যে আমরা অন্তর্বর্তী সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট, এবং আমরা স্বল্প সময়ের জন্য এই ফর্মটা বা এই চিন্তাটা মাথায় নিয়ে আমরা কাজ শুরু করেছি, যার জন্য অনেক কিছুই হয়তো আমরা করব না, পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট করবে, সেই পথটা আমরা যতটুকু পারি তৈরি করে যাচ্ছি। কিন্তু বন্দর বিদেশিদেরকে দেওয়ার মতো একটা বড় ঘটনা কিন্তু আপনাদের সরকার করে ফেলেছে। যদিও বলা হচ্ছে যে এটা তো আগের সরকারের আমল থেকেই কথাবার্তা শুরু হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সম্পাদনটা হলো আপনাদের হাতে। এটার পজিটিভ দিক থাকতে পারে, নেগেটিভ দিক থাকতে পারে, সেটা যদি আগে এক নম্বর। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা সবসময় দেখি যে পশ্চিমারা ফাঁসির রায়ের ব্যাপারে খুব সেন্সিটিভ, তারা যেহেতু সব দেশে তাদের ডেথ পেনাল্টি নাই। তো এবার আমরা কিন্তু সেরকম খুব বড় মানে সাবেক প্রধানমন্ত্রীর ফাঁসি রায় হওয়ার পরে খুব একটা 2-4টা ছাড়া খুব একটা বিবৃতি আমরা দেখতে পাই না। এটার কারণ কি? মানে যদি বলে থাকে আপনাকে, আপনি বলছিলেন যে আমি জানি না, আমার সাথে কোনো কথা হয়, এর আগে আপনি আমাদেরকে মন্ত্রণালয় বলছিলেন, যদি বলে থাকে সেটাও আমরা জানতে চাই যে কোনো চাপ আছে কিনা ফাঁসি রায় কার্যকর করার ব্যাপারে বিরুদ্ধে তারা, আর যদি না থাকে তাহলে নেই কেন? কি মনে হয় এটারই বা কারণ কি, কেন নেই? পরিমল। আমি পরিমল পালমান, কাজ করি। আমার 2টা প্রশ্ন। 5ই আগস্টের পরে আমরা মানে নিশ্চয়ই বাংলাদেশে একটা বড় পরিবর্তন ঘটেছে। এই ক্ষেত্রে আমরা কিছু ঘটনা লক্ষ্য করেছি ফরেন মিনিস্ট্রির অভ্যন্তরীণ বিষয়ে, যে এখানে অনেকগুলো পরিবর্তন হয়েছে এবং ফরেন সেক্রেটারিকে এক ধরনের মানে উনি রিটায়ার তার পদ থেকে সরে গেছেন, কিন্তু সেটা একেবারে খুব নর্মালি যে গেছেন সেরকম না। বেশ কিছু অফিসার যারা ওএসডির মতো অবস্থায় আছে, ডেপুটি হাই কমিশনার হিসেবে নিয়োগ হয়েছে, অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ হয়েছে, তারপরে সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। এই ধরনের বেশ কিছু ঘটনা ঘটেছে এবং সেগুলো আসলে কেন হয়েছে এটা কোনো মানে জবাব আমরা পাইনি। দেখা গেছে যে সোশ্যাল মিডিয়াতে কিছু আলোচনা হয়েছে, কেউ কেউ প্রশ্ন তুলেছে, তার পরিপ্রেক্ষিতে ঘটেছে। তো এই পরিপ্রেক্ষিতে ফরেন মিনিস্ট্রির অভ্যন্তরে এক ধরনের এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা আমরা কিছুটা হয়তো বুঝতে পারি। তো এই অবস্থায় আসলে আমরা কিভাবে আমাদের ইন্টারেস্টের মানে সমুন্নত রেখে, আমাদের স্বার্থ সমুন্নত রেখে বাইরের দেশের সাথে সম্পর্ক বজায় রাখবো, এটা এক নম্বর প্রশ্ন। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে যেটা বলেছেন যে আসলে ফরেন মিনিস্ট্রির কাজ হচ্ছে ব্র্যান্ডিং করা বা
সেলস করা, সেলসম্যান হিসেবে কাজ করা, কিন্তু প্রোডাক্টটা তো তৈরি হবে আমার এইখানে। এইখানে একইভাবে আমি যদি একটু বলতে চাই যে আমি আসলে কি মার্কেটিং করব এবং আমার মার্কেট কি রয়েছে সেই ভিত্তিতে আমি কি প্রোডাক্ট তৈরি করব সেই ব্যাপারেও পরামর্শ দেওয়ার একটা ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে আমরা যদি আমাদের অর্থনৈতিক ডিপ্লোমেসির কথা ভাবি, আমাদের কয়েকটা সেক্টর আছে, যে আমার ওভারসিজ জবস, আমার আরএনজি, ইনভেস্টমেন্ট নিয়ে আসা, এই বিষয়গুলো আছে। এবং আরেকটা ফ্যাক্টর আছে যে যেটা যেমন আপনার বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আমলে হয়েছে, তারা স্যাংশন দিয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের যে ফরেন মিনিস্ট্রি এবং অন্যান্য মিনিস্ট্রির সাথে যে কোঅর্ডিনেশন বা এই যে মার্কেট কি আছে, আমাদের কি তৈরি করতে হবে, এই কোঅর্ডিনেশন গুলো কেমন আছে, সেটাকে আমরা আসলে করতে পারি কিনা, সক্ষমতা কতটুকু আছে। এবং জুলাই অভ্যুত্থানের পরে যেহেতু আমাদের অনেক চাহিদা তৈরি হয়েছে, আমাদের শক্ত পররাষ্ট্রনীতি করতে হবে, তাহলে আমাদের জুলাই পরবর্তী সময়ে ফরেন মিনিস্ট্রি কেন্দ্রিক অথবা আমাদের ফরেন পলিসি কেন্দ্রিক স্ট্র্যাটেজিতে কোন ধরনের পরিবর্তন আমরা এনেছি কিনা, পরিধিতে বা কি বলে এটা, যে কর্ম কৌশলগত কোন ধরনের পরিবর্তন এনেছি কিনা। আরেকটা কোয়েশ্চেন, আমি একটু বলতে চাচ্ছি। আমি একটু মুর্শিদের কোয়েশ্চেনটা নিয়ে আসি। মুর্শিদ, থ্যাংক ইউ। আমি হাসিরাম চ্যাম্পিয়ন ফর কাস্টডি। 2021 সালের 10 ডিসেম্বর র্যাবের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল মানবাধিকার লঙ্ঘনের কারণে, এবং জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যেটা বলছে যে এখানে একদম সিস্টেমেটিক্যালি মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। সেক্ষেত্রে দল হিসাবে আওয়ামী লীগ এবং ব্যক্তি হিসাবে এটার নেতাদের উপর মার্কিন নিষেধাজ্ঞার কোন শঙ্কা আপনারা করছেন কিনা, সেটা বাংলাদেশকে আরো একবার লজ্জায় ফেলবে কিনা, এবং অতীতের সকল অপকর্মকে নির্দ্বিধায় সমর্থনের জন্য ভারত যেভাবে আওয়ামী লীগকে সমর্থন করেছে, 71-এর জন্য যদি পাকিস্তান ক্ষমা চাইতে হয় এবং ক্ষমা চায়, তাহলে কি ভারতের কি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত কিনা? শেষ করে পরে। আচ্ছা, ওকে। ওকে, এটা প্রথম প্রশ্নটা ছিল যে সীমিত সময়ের জন্য সরকার, কাজে এখানে বন্দর কাউকে দেওয়া এটা কি ঠিক হলো কিনা, এটা নিয়ে প্রচুর আলাপ আলোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে সবকিছুই আছে। কিছু ক্ষেত্রে ধরুন যেমন একেবারে ব্যক্তিগত অভিমত যে আপনার মারিস লাইনের সাথে যেটা হয়েছে, এটা আমার মনে হয় যে একদম তো গ্রিনফিল্ড কিছুই নাই ওখানে, সেখানে বালুর উপরে তারা তৈরি করবে। আমার মনে হয় এটা যথেষ্ট ভালো একটা ডিল হয়েছে, কারণ আমাদের ক্যাপাসিটি বাড়বে আমাদের নিজস্ব কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই। আর অন্যটির ব্যাপারে আসলে ডিটেলস আমার জানা নেই, যেহেতু জানা নেই কাজে আমি কমেন্ট করতে চাচ্ছি না। তবে একটা বিষয় কি যে আমরা যদি 3 মাসের সরকার হতাম তাহলে সবকিছুই বন্ধ রেখে দেওয়া যেত, যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগে যেটা ছিল। এখন যেহেতু এই সরকারের প্রথমে তো সময় নির্ধারিত হয়নি, পরে নির্ধারিত যেটা হয়েছে সেটাও কিন্তু যদি ফেব্রুয়ারিতে ঠিক মতো ইনজেকশন করে ফেব্রুয়ারি শেষ নাগাদ আমরা চলে যেতে পারি, তাহলে ও কিন্তু 1.5 বছরের বেশি। কাজেই একেবারে সবকিছু আটকে থাকবে তা তো না, সময় তো অপেক্ষা করছে না। আমাদের যেমন ক্যাপাসিটি, চিটাগং পোর্টের ক্যাপাসিটির চেয়ে অনেক বেশি মালামাল ইতিমধ্যেই হ্যান্ডেল করা হচ্ছে। তো এটা তো আমাদের একটা শর্ত করা এবং তারপরে কাজ করতেও কিন্তু অনেক সময় লাগে। কাজেই সবকিছুই ফেলে রাখা বোধহয় ঠিক হতো না। আমার মনে হয় কিছুটা জায়গাগুলো হয়েছে, এটা একেবারে খারাপও হয়নি জিনিসটা। কোন চাপ, এই ফাঁসির ব্যাপারে সেন্সিটিভিটি আছে অনেক দেশে, অনেক সংগঠনেরও আছে, তারা কিন্তু একটা বিবৃতি দিয়েছে।